এর আগে তো দুবার ধাক্কা খেলো না বিচারপতি সঞ্জয় কুমারের কাছে, সুতরাং এখানেও ধাক্কা খাবে। কারণ আপনার বাড়ির লোকজনদের বলুন না, আপনার আত্মীয় স্বজনদের বলুন না, মাননীয় মুখ্যমন্ত্রী ঘুগনি আর চপ বিক্রি করতে কেমন লাগে তখন বুঝতে পারবেন। এবার থেকে কিন্তু গ্রামে গঞ্জে সবাই পুলিশ বা পুলিশ কর্মীদের গালিগালাজ করবে যে অনুব্রত করেছে, কিছু তো হয়নি, তাহলে আমরাও করব, কিছু হবে না। এবং এত হচ্ছে কি লোন করেছেন যে পরবর্তীতে লোন দেবে কি আমার সন্দেহ আছে। সুতরাং এটা তো দিতেই হবে, সুপ্রিম কোর্টের অর্ডার। সুতরাং অন্তত পক্ষে নিজের ঘর বাড়ি সবকিছু নবান্ন ফামান্য সবকিছু বিক্রি করে দিয়ে কিন্তু ওই টাকা দিতেই হবে, কোনো উপায় নেই, না হলে চরম পেনাল্টি এবং চরম পানিশমেন্ট পাবে। আজকে কালকের যদি আমি কোনো একজন থানার বড়বাবুকে গালাগালি দিই, ওরা একেবারে সরকার ছন্ন ছাড়া হয়ে গেছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। ব্রাত্য বসু বলছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন কেন? আগের 2016 দুর্নীতিটা আগে বার করুক। 2016 কি দুর্নীতি হয়েছে, কারা কারা সেখানে অযোগ্যরা চাকরি পেয়েছে সেটা আগে বার করে দিন, তারপরে এই দুর্নীতির এখানে বলবে। দেখুন এখানে তো 10 নম্বরের এক্সপিরিয়েন্স রেডি করেছে, 20 নম্বরের ইন্টারভিউ রেডি করেছে, তো 60 নম্বরের ওই যে ওএমআর শিট আর হচ্ছে কে প্রিজার্ভ করে কি হবে? 60 নম্বরের ওএমআর শিট প্রিজার্ভ করে কিছু হবে না, যা হবে 10 নম্বরের ওই মানে ম্যাজিক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আর এদিকে 20 নম্বরের হচ্ছে কে ভৌতিক ইন্টারভিউ। এই 30 নম্বরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে। দেখুন কে অভিজ্ঞতা কার নেই কেউ বুঝবে, তাকে 10 নম্বর দিয়ে দেওয়া হলো, সে অভিজ্ঞতা পেয়ে গেল। এদিকে 20-র মধ্যে যার নেবে না তাকে 2, 3, 4 দিয়ে দিল, আর যাকে দেবে তাকে 18, 19 দিয়ে দিল, ব্যাস এইটাই তো ম্যাজিক। আপনার পর্যবেক্ষণ কি বলছেন একজন শিক্ষাবিদ হিসেবে? সুপ্রিম কোর্টে কি ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া বিজ্ঞপ্তি? এর আগে তো দুবার ধাক্কা খেলো না বিচারপতি সঞ্জয় কুমারের কাছে, সুতরাং এখানেও ধাক্কা খাবে। কারণ আপনি কেন রাতারাতি এই ভৌতিক এবং তুগলকি এইগুলো করলেন? জলে ক্রিস্টাল ক্লিয়ার যে এটা অযোগ্যদের টেন্টেড এবং কিছু ওনাদের পার্টির কিছু কাছের মানুষদের মানে স্বমহিমায় চাকরিতে ফেরত দেওয়ার জন্য এই পরিকল্পনা, যেটা অবৈজ্ঞানিক। যদি ভাতা দিতে হয় তাহলে 22,53,000 প্রত্যেকেরই ভাতা দিতে হবে। যাদের আপনার জন্য আপনার এই শিক্ষা দপ্তরের তুগলকি কাণ্ডের জন্য দুর্নীতির জন্য তাদের অনেকে যোগ্য আজকের বঞ্চিত, আর 2016-র পর থেকে পরীক্ষা হয়নি, 2016-র পর থেকে পরীক্ষা হয়নি, তাহলে আরো কয়েক কোটি বেকার। তার জন্য দায়ী কিন্তু এই শিক্ষা দপ্তর বা এই রাজ্য সরকার। তাহলে তাদের 20-25 হাজার টাকা করে তাদের কেন ভাতা দেওয়া হবে না? কেন ওয়ান সাইডেড গেম খেলছেন? রাজ্যে সবাই সাম্যের মধ্যে আছে, সবাইকে সমান চোখে দেখা একজন প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের কর্তব্য। সেখানে বাছাই কাউকে, যাদের মধ্যে টেন্টেড আছে অধিকাংশ, অযোগ্য আছে, তাদেরকে কিভাবে আপনি টাকা দেন? অর্থাৎ চোর চুরি করেছে ধরা পড়েছে, তাকে আবার টাকা দেয়া, তুই ঘর সংসার কর, খাওয়া দাওয়া কর। ডাকাত ধরা পড়েছে, ডাকাতকে বলছে ছাড়িয়ে নিয়েছে, তুই এ কর, তোর টাকা পয়সা দিচ্ছি, তুই খাওয়া দাওয়া কর। কি অদ্ভুত ধরনের রাজ্যে আমরা বাস করছি, কি অদ্ভুত ধরনের। কারণ এটা বলতে আমি বাধ্য হচ্ছি, অনেক সহ্য করা হয়েছে, অনেক। আজকে রাজ্যের গ্রামে গঞ্জের ছেলে মেয়েদের মধ্যে হাহাকার এসেছে, তাদের কান্না শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের বাবা মাদের দীর্ঘশ্বাস যে আমার সন্তানকে জমি জায়গা বিক্রি করে বিএড করালাম, ডিএলএড করালাম, আজকের আমার সন্তান
ওই ঘুগনি বিক্রি করবে, আজকের আমার সন্তান চপ বিক্রি করবে। আপনার বাড়ির লোকজনদের বলুন না, আপনার আত্মীয় স্বজনদের বলুন না মাননীয় মুখ্যমন্ত্রী ঘুগনি আর চপ বিক্রি করতে কেমন লাগে, তখন বুঝতে পারবেন। মানে এটা সরকারের চাপে যে যাও তুমি যদি হাজিরা না দাও তাহলে কিন্তু এই রকম কোনো কেসে কেউ আর হাজিরা দিতে চাইবে না। অনুব্রত মণ্ডল হাজিরা দেয় না, আমি কেন হাজিরা দেবো? আর আরেকটা প্রশ্ন সারা পশ্চিমবঙ্গে রন্ধে রন্ধে ঘুরছে, যিনি আইসি কে শুধু নয় তার মা এবং স্ত্রীকে গালিগালাজ করেছে, মহিলাদের গালিগালাজ করেছে, তাহলে কোনো মানে অযৌক্তিক ভাবে যদি গালিগালাজ করার কোনো পয়েন্ট থাকে তাহলে সেখানে হয়তো আইন আছে কি আমি জানি না, তাদেরকে গালিগালাজ করে সে মুক্তভাবে বেঁচে আছে। তাহলে আজকে কালকের যদি আমি কোনো একজন থানার বড়বাবুকে গালাগালি দিই, আমার বিরুদ্ধে অন্য আইন কেন হবে? আইন তো পশ্চিমবঙ্গে সবার জন্যে। তাহলে তাকে যখন অ্যারেস্ট করা হলো না, কিচ্ছু করা হলো না, তাহলে আমাকে কেন অ্যারেস্ট করবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সমস্ত পুলিশ কর্মীদের গালাগালি দেওয়ার একটা ব্যবস্থা করে দিলেন। এবার থেকে কিন্তু গ্রামে গঞ্জে সবাই পুলিশ বা পুলিশ কর্মীদের গালিগালাজ করবে যে অনুব্রত করেছে, কিছু তো হয়নি, তাহলে আমরাও করব, কিছু হবে না। এবং একজন বীরভূমের শক্তিশালী এবং তৃণমূলের স্তম্ভ, তিনি কিভাবে মহিলাকে নিয়ে কটূক্তি করেন। এবার কি কোথাও গিয়ে গ্রেপ্তার হতে পারে অনুব্রত মণ্ডল? ওর গ্রেপ্তার করবে না, ওকে গ্রেপ্তার করলেই তো প্রাণভোমরা তো অনুব্রতর কাছে। আমার মনে হচ্ছে এই সরকার বা তৃণমূল সরকারের প্রাণভোমরা অনুব্রতর কাছে, আর সেই জন্যই ওকে জেল থেকে ফিরে আসার পরে জামাই আদর, আর এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কড়া কোনো অ্যাকশন নিল না, বরঞ্চ আইসির উপরে বেচার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখলাম রীতিমতো বারবার যে অডিও ক্লিপটি সেটি সম্প্রচার করার অপরাধে একদম রীতিমতো চ্যানেলগুলো চিঠি দেওয়া হচ্ছে এবিপি আনন্দ। কি বলবেন, আমরা কি কোথাও গিয়ে অঘোষিত এমার্জেন্সিতে বাস করছি পশ্চিমবঙ্গে? মানে যদি এটা কি হতো, যদি মোহাম্মদ সেলিমকে যদি এরকম কেউ গালিগালাজ করত, বা বিজেপি সুকান্ত দাকে কেউ গালিগালাজ করত, শুভেন্দু দাকে অথবা আমাদের অধীর দাকে যদি কেউ গালিগালাজ করতো, তাহলে র্যান্ডাম চালালে আরো ভালো লাগতো, বুঝলেন তো, র্যান্ডাম চালালে আরো ভালো লাগতো। কিন্তু যখন একটা তাবড় নেতা সে গালিগালাজ করেছে, সেটা হচ্ছে খারাপ লাগবে। এবং আমি বলবো পুলিশ মহলকে, যারা অনেক 99% অনেস্ট লোক আছে এই পুলিশে, আমি জানি পুলিশ, আমার বন্ধু আছে, প্রচুর বন্ধু পুলিশ, তারা অনেস্ট, তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছে, তাদেরকে গালাগালি খাওয়ার, আত্মসম্মান যাদের মাটির সঙ্গে মিশে যাবে এমন ব্যবস্থা করছে এই সরকার। আমরা জানি স্যার, বাম আমলে বাম বিদায়ে অন্যতম প্রাসঙ্গিকতা রেখেছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। রাজ্য সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, আপনার কি ধারণা একজন শিক্ষাবিদ হিসেবে এই নিয়োগ দুর্নীতি কোথাও কি অন্যতম প্রাসঙ্গিকতা রাখবে? না, একদম না। দেখুন, প্রায় 10-12টা এলাকায় আমি এডুকেশনাল ব্যাপারে গেছিলাম, সেখানে পাড়ার ধারে ধারে, রাস্তার ধারে ধারে বয়স্ক মহিলা, বয়স্ক লোক ছিলেন। তাদের আমি জিজ্ঞেস করলাম যে এই যে স্কুলের চাকরি নিয়ে এই যে দুর্নীতি, এটা জানেন? না তো, জানি না তো। অন্তত 100-150 মতো জিজ্ঞেস করেছি, তারা বলে না না আমরা জানি না, তো সব জানি না। কারণ এটা শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা এসেছে, শিক্ষিত মানুষজনের মধ্যে এইটা তাদের ধাক্কা মেরেছে। কিন্তু অধিকাংশ গ্রামগঞ্জে যারা আছেন, যারা এই সম্বন্ধে এসএলএসটি নিয়ে যাদের কোনো সম্যক জ্ঞান নেই, তারা কিন্তু ভোট ঢেলে দেবে মুখ্যমন্ত্রী। পয়সাটা থাকবে কি করে? পয়সা তো দান ধ্যান এই সমস্ত কাজে তো, কন্যাশ্রী, যুবশ্রী, এই সমস্ত কাজে তো সব বিলিয়ে সব চলে যাচ্ছে। কারণ সেগুলো না হলেও মানুষের চলতো। মানুষের যদি ঘরে ঘরে কর্মসংস্থান হতো, মানে প্রাইভেট এবং সরকারি কর্মসংস্থান হলে ওইসব কন্যাশ্রী, যুবশ্রী, ওইসব ভাতা, ওসবের লক্ষ্মীর ভান্ডারের কোনো দরকার ছিল না। এবং টাকা থাকলে তবে তো ওই টাকাটা দেবে, টাকা যদি মজুদ থাকতো তবে তো ওই টাকাটা দেবে। কিন্তু সেই টাকা ভাড়ে মা ভবানী এত হচ্ছে কি লোন করেছেন যে পরবর্তীতে লোন দেবে কি আমার সন্দেহ আছে। সুতরাং এটা তো দিতেই হবে, সুপ্রিম কোর্টের অর্ডার। সুতরাং
অন্তত পক্ষে নিজের ঘর বাড়ি সবকিছু নবান্ন ফামান্য সবকিছু বিক্রি করে দিয়ে কিন্তু ওই টাকা দিতেই হবে, কোনো উপায় নেই, না হলে চরম পেনাল্টি এবং চরম পানিশমেন্ট পাবে। এটা তো অনেক আগে থেকে বলেছি, ডক্টরদের সঙ্গে জুনিয়র ডক্টরদের সঙ্গে যখন বসলো, আমি জানি এই বৈঠক চলে কিছু হবে না, সেই বৈঠকের কিছু হলো না। ঠিক এদেরকে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে গেল, সেখানেও কিছু করতে পারলো না। করবে কি করে? এটা তো সুপ্রিম কোর্টের অন্তিম ভার্ডিক্ট। তাহলে এই ভার্ডিকের উপরে কোনো মানুষের, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কারোর কোনো হস্তক্ষেপ হবে না। যা সুপ্রিম কোর্টের অর্ডার, একমাত্র সুপ্রিম কোর্ট পারে এদের কিছু রিলিফ দিতে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো দিনের জন্য রিলিফ দিতে পারে না। জাস্ট ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন, কিন্তু ওরা বুঝে গেছে যে এটা সান্ত্বনা ছাড়া কিছু নয়। কিন্তু আমি সবসময় জঙ্গি আন্দোলনের বিরুদ্ধে, রাজ্যের বা সরকারি সম্পত্তি নষ্ট হোক, আমি সেটার বিরুদ্ধে একেবারেই। যে এবারে কোন পথে তারা আন্দোলন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এক্ষেত্রে আপনাদের শেষ তিনটে প্রশ্ন আমার, একদম যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ এবং যোগ্যদের স্কুলে ফেরানোর দাবিতে রীতিমতো পথে নামার দাবি করেছিলেন বৃহস্পতিবার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বলছেন যে ভাতা দেওয়ার আশ্বাস দেওয়া হলো, এ পর্যন্ত তারা কোনো টাকাই পায়নি রাজ্য সরকারের তরফ থেকে। পুলিশ অবশ্য তাদের এই মিছিল করার কোন রকম কোনো অনুমতি প্রথম দিকে দেননি। কিভাবে দেখছেন? রীতিমতো রাজ্য সরকার প্রথমে বললে ভাতা দেবে, তারপরে তারা বলছেন কোনো ভাতাই পায়নি, কি হচ্ছে স্যার? শুনুন, ব্যাপার হচ্ছে কি, উনি তো বলতে পারেন যে আমার এই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমাদের 15 তারিখ নাগাদ দেবো, তাহলে ওরা একটু সান্ত্বনা পেত। কিন্তু তারা পাবে কি পাবে না তাদের কোনো রকম সান্ত্বনা নেই, তাদের কোনো রকম কথাবার্তা নেই। অন্তত প্রেস কনফারেন্সে বলতে পারেন যে আমার এই টাকা জোগাড় করতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের 12 তারিখ বা 15 তারিখে দেবো, তাহলে তো মিটে যেত, ওরা তারা আন্দোলনে যেত না। এবং আমি যারা ওই যে চাকরিহারা, তারা কিভাবে টাকাটা নিচ্ছে ভাতা, সেটা আমি মেনে নিতে পারছি না। কারণ আপনারা চাকরি করেন, পেনশন তো পাবেন না। এই কটা দিন এই পয়সা নিয়ে আপনারা কি করবেন? কিছু তো করতে পারবেন না। আপনাদের সারা জীবনের চাকরি, 60 বছর পর্যন্ত চাকরি, প্রতি বছর পাবেন, ইনক্রিমেন্ট হবে, ডিএ বাড়বে এবং লাস্টে পেনশন পাবে। তাহলে এই টাকার প্রতি কেন এরকম বলছে আমি বুঝি না। দুটো প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে, এরপর কে পরীক্ষা দেবেন আর কে দেবেন না সেটা তাদের ব্যাপার বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডার প্রত্যেকটা নাগরিককে মান্যতা দেওয়া উচিত। রাজ্য সরকার ভুল করেছে সেটা আমজনতা জানে, কিন্তু সুপ্রিম কোর্ট কি ভুল করেছে? সুপ্রিম কোর্টের বাদী বিবাদী যেটা দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। শাসক দলের যে গোলযোগের ফলে এই গোলযোগ হলো, সেখান থেকে সেই শাসক দলের প্রতিনিধি বলছেন কে পরীক্ষা দেবেন না তাদের, সেটা তাদের ব্যাপার। শুনুন, কি বলবে, তো কিছু বলার কোনো পয়েন্ট নেই, বলার কোনো রাস্তা নেই। তো ওরা একেবারে সরকার ছন্ন ছাড়া হয়ে গেছে, কারোর সঙ্গে কারোর মিল নেই। ব্রাত্য বসু বলছে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, তাহলে আপনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন কেন? আপনি শিক্ষামন্ত্রী, আপনি না বলছেন এটা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী? পুরো শিক্ষা দপ্তরটা কি পুরো অকেজো হয়ে গেল, না অকেজো করে দিল কে? সুতরাং রাজ্যের যে অবস্থা, তাতে এই সমস্যার সমাধান হওয়া অসম্ভব। পরীক্ষা যে কেউ হোক, তাদের পরীক্ষা দিতে হবে। একই নিয়োগ প্রক্রিয়ায় স্যার একজন চাকরি প্রার্থী একটি পদের জন্য বয়সের ছাড় পাবেন, আরেকটায় পাবেন না, এটা কিভাবে সম্ভব? এইটাই তো আমি প্রথম থেকে বলে আসলে আপনাকে বললাম, চিঠি চাপাটি দিয়েছিলাম এইটার জন্য, যে কেন আপনার জন্য পরীক্ষা হয়নি 2016 পর থেকে। নতুন যারা জীবনে কোনোদিন পরীক্ষা দিতে পারেনি, তাদের স্বপ্ন মাস্টারমশাই দিদিমণি হবে, স্কুলের ক্লার্ক গ্রুপ ডি হবে, তারা ডুবডি কেঁদেছে রাতের পর রাত। তারা সার্টিফিকেট গুলো সামনে তাদের কাছে শুধু কাগজের মতো হয়েছে। তাদের জন্য বয়স চলে গেছে, তাদের জন্য একটু দয়া মায়া নেই আপনার? আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা তো ভোট দিয়েছে, কেউ দেয়নি কেউ দিয়েছে, তাহলে তাদের প্রতি একটু দয়া মায়া নেই? তাদের ছাড় কেন দিলেন না? অন্তত 5 বছর জেনারেলদের বয়স বাড়ানোর দাবি অনেক আগে থেকে জানাচ্ছি, এখনো জানাচ্ছি। যাদের বয়স চলে গেছে ফ্রেশার, তাদের অ্যাটলিস্ট 5 বছর জেনারেলের বয়স বাড়াতেই হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 22 লক্ষ ডেটা কি আদৌ কমিশনের কাছে আছে? থাকলে মনে হয় দিয়ে দিত। আর দ্বিতীয় কথা, দিলেই বিপদ। তাহলে যারা চাকরি পায়নি তারা দেখবে এরে আমি তো অনেক ইয়েতে পেয়েছি, আমি তো চাকরি পেয়ে যাব। আর যারা অনেকে চাকরিতে আছে তারা বলবে এই রে, এ তো আমি তো চাকরিটা আর আমার পাইনি। তাহলে
সারা ভারতবর্ষে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাবে, অরাজকতা পশ্চিমবঙ্গে অরাজকত হয়ে যাবে, পুলিশ প্রশাসন কিছু করতে আর পারবে না, আর সেই জন্যই থাকলেও প্রকাশ করবে না। সবশেষে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন? চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবো, তারা অসহায়, তাদেরকে কুরবানি দেওয়া হয়েছে, তাদেরকে বলির পাঁটা করা হয়েছে। এই সরকার শুধু দুর্নীতিগ্রস্তদের আটকাতে, এই অযোগ্যদের আটকাতে, আর ডিপার্টমেন্টে সবাই তো খাচ্ছে, কিন্তু যারা টাকা নিয়েছে তাদের সাজা হবে না কেন? তার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।